স্বাগতম সবাইকে আরেকটি নতুন পর্বে রোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু এবং বর্তমান ইতালির রাজধানী রোমে। আধুনিক পশ্চিমা বিশ্বের উৎপত্তিস্থল কিংবা ক্যাথলিক খ্রিস্টিয়ানিটির কেন্দ্রবিন্দু যেদিক দিয়েই বিবেচনা করা হোক না কেন, ইতিহাসে রোম ও রোমান সভ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মাঝে একটি। টাইবার নদীর দুই ধারে ছড়িয়ে থাকা এই শহরটি প্রতিষ্ঠা করা হয় খ্রিস্টের জন্মেরও 753 বছর আগে। ইতিহাসের এত এত নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে আছে এই রোমে যে পুরো শহরটাকে একটা জীবন্ত মিউজিয়াম বললে একটুও ভুল হবে না। আমাদের রোম ঘুরে দেখার পর্ব শুরু করছি টাইবার নদীর পাড়ে 2য় শতাব্দীতে নির্মিত স্থাপনা ক্যাসেল সেন্ট অ্যাঞ্জেলো থেকে। রোমান শাসক হাদ্রিয়ান ও তার পরিবারের সমাধিস্থল হিসেবে ব্যবহার করা হয়েছে এই সিলিন্ডার আকৃতির বিশাল স্থাপনাটিকে। বর্তমানে এটিকে একটা মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। বর্তমান রোমকে একটা চার্চের শহরও বলা চলে। প্রায় 900টির মতো ছোট বড় বিভিন্ন রকম চার্চ ছড়িয়ে আছে শহরের বুক জুড়ে, আর সেগুলোর এক একটাও দেখতে ভিন্ন ভিন্ন রকম সুন্দর। আর একটু সামনে এগোতেই পৌঁছে গেলাম পিয়াজ্জা নাভোনাতে। প্রথম শতাব্দীতে নির্মিত এই স্কোয়ারটি ঘিরে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা রয়েছে। ফাউন্টেন অফ দ্য মুর, ফিউমি ফাউন্টেন, ফাউন্টেন অফ নেপচুন, 3টি ঝর্ণার পাশাপাশি প্যামফিলি প্যালেস ও সেন্ট অ্যাগনেস চার্চ দেখার মতো জায়গা। বিশেষ করে চার্চের ডোম ও তাতে আঁকা ছবিগুলো আসলেই অসাধারণ। চার্চ থেকে বেরিয়ে সম্ভবত রোমের সবচেয়ে পুরাতন স্থাপনার একটিতে যাবার জন্য বের হলাম, প্যান্থিয়ন। এর বর্তমান রূপটি প্রায় 2য় শতাব্দীতে পুনর্নির্মাণ করার পরের অবস্থা। এটিকে তখনকার সময় সকল রোমান ঈশ্বরদের মন্দির হিসাবে ব্যবহার করা হতো, যেখানে সাধারণত আলাদা আলাদা উপাস্যের জন্য আলাদা আলাদা মন্দির থাকত। 2000 বছরের পুরাতন এই স্থাপনার বিশালাকৃতির ডোম এখন পর্যন্ত রিএনফোর্স কংক্রিট ছাড়া নির্মিত সবচেয়ে বড় ডোম। ডোমের মাঝে বৃত্তাকার ফাঁকা রয়েছে যা দিয়ে সূর্যের আলো প্রবেশ করতে পারে, আর সেটা এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করে এই প্যান্থিয়নের ভেতরে। এটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমাধি রয়েছে, যার মাঝে ইতালিয়ান পেইন্টার ও আর্কিটেক্ট রাফায়েল ও ইতালির প্রথম শাসক ভিক্টর ইমানুয়েল II উল্লেখযোগ্য। প্যান্থিয়ন থেকে আরেকটু এগিয়ে আরেকটি চার্চ চোখে পড়ল, চার্চ অফ সেন্ট ইগনাজিও ডি লয়োলা। 17শো শতাব্দীতে নির্মিত রোমান ক্যাথলিক এই চার্চের দেয়াল থেকে শুরু করে উঁচু সিলিং সবকিছুই নিখুঁত আর্কিটেকচার ও শৈল্পিক কারুকার্যের নিদর্শন। যেদিকেই তাকায় একদম অবাক হয়ে দেখার মতো সুন্দর এই চার্চগুলোর ভেতর ও বাহির। চার্চ থেকে বেরিয়ে এবার চলে গেলাম রোমের যে ঝর্ণার সামনে একটা ছবি না তুললে রোমে আসা খানিকটা অপূর্ণ থেকে যাবে, ট্রেভি ফাউন্টেন। 18শো শতাব্দীতে নির্মিত এই ঝর্ণাটি 3টি পুরনো রাস্তার মোড়ে নির্মাণ করা হয়েছে, আর সে থেকে এই নামকরণ ট্রেভি। মনে মনে কোনো ইচ্ছা পোষণ করে এই ঝর্ণায় পয়সা ফেললে সেই ইচ্ছা পূরণ হবে, তা ভেবে অনেক দিন ধরে অনেক মানুষ এই ঝর্ণায় পয়সা ফেলেছে। তবে বর্তমানে পয়সা ফেলা বা ঝর্ণার খুবই কাছাকাছি যাওয়া ঝর্ণার সৌন্দর্য রক্ষার কারণে নিষেধ আছে। ট্রেভি ফাউন্টেন থেকে বেশ খানিকটা হাঁটার পরে দেখা পাওয়া যায় 165 ধাপের সিঁড়ি, স্প্যানিশ স্টেপস। মূলত নিচের চত্বরটির সাথে উপরে থাকা চার্চের সংযোগের জন্য এই প্রশস্ত সিঁড়িটি নির্মাণ করা হয়, আর উপরে স্প্যানিশ এম্বাসি থাকায় বর্তমানে সবাই এটিকে স্প্যানিশ স্টেপ নামেই চেনে। উপর থেকে বেশ অনেক দূর পর্যন্ত দেখা যায়, আর উপরে থাকা চার্চটিও বেশ সুন্দর।
রোমের পথে ঘুরে ফিরে এবার আমাদের দেখার পালা রোমের সবচেয়ে আইকনিক স্থাপনা, রোমান কলোসিয়াম। রোমান শাসক ভেসপেসিয়ান 69 থেকে 80 এডি সময়কালে সর্ববৃহৎ এই অ্যাম্পিথিয়েটারটি নির্মাণ করেন, যা আজও ভালোভাবেই দাঁড়িয়ে আছে। লাইমস্টোন, ভলকানিক রক ও পুরাতন ইটের তৈরি এই স্টেডিয়ামটি প্রায় 50,000 থেকে 80,000 দর্শক ধারণ ক্ষমতা রাখত সে সময়। মূলত ইতিহাসের বিখ্যাত গ্ল্যাডিয়েটরদের প্রতিযোগিতা ছিল এই জায়গার মূল আকর্ষণ। এছাড়াও হিংস্র পশু শিকার, পাবলিক এক্সিকিউশন, মঞ্চনাটক সহ অন্যান্য অনেক রকম বিনোদন ও কাজের জন্য এই জায়গাটিকে ব্যবহার করা হতো। বেশ কয়েকটি তলায় বিভক্ত দর্শকদের জন্য নির্ধারিত জায়গায় ক্ষমতা, পদ ও জাত অনুযায়ী আলাদা আলাদা স্থান নির্ধারিত ছিল কলোসিয়ামের বিভিন্ন আয়োজন উপভোগ করার জন্য। একদম নিচের যে জিগজ্যাগ জায়গা, এটি পূর্বে বালি দিয়ে পূর্ণ ছিল, কিন্তু পরে এটির এমন আকৃতি দেয়া হয় যেখানে গ্ল্যাডিয়েটর ও হিংস্র পশুদের রাখার ব্যবস্থা হতো তাদের মুখোমুখি করার পূর্বে। এক এক দিক থেকে এক এক রকম হিংস্র প্রাণীকে ছাড়া হতো, আর এইসব খেলার শেষ পরিণাম হতো রক্তাক্ত মৃত্যু, সেটা প্রাণীদেরই হোক কিংবা যোদ্ধাদের। কলোসিয়ামের পাশেই অবস্থিত আরও 2টি উল্লেখযোগ্য জায়গা আছে, রোমান ফোরাম ও প্যালেটিন হিল। রোমান ফোরাম প্রাচীন রোম সিটির সেন্টার বলে পরিচিত। এই জায়গাটির বেশিরভাগই এখন ভগ্নাবশেষ, তবে ইতিহাসের দিক দিয়ে রোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর মাঝে একটি এই রোমান ফোরাম। বিভিন্ন রাজনৈতিক দরবার, সভা সমাবেশ, নির্বাচন, বিচারসহ বিভিন্ন কাজের কেন্দ্রবিন্দু ছিল এই এলাকাটি। এছাড়াও রোমান সাম্রাজ্যের সবচেয়ে পুরাতন স্থাপনাগুলোও ছিল এই জায়গাটিকে ঘিরে। সম্পূর্ণ বা আংশিকভাবে টিকে থাকা কাঠামোর মধ্যে রয়েছে ক্যাস্টর এবং পোলাক্সের মন্দির, সিজারের মন্দির, মারমার্টিন কারাগার, কুরিয়া বা সেনেট হাউস, শনির মন্দির, ভেস্তার মন্দির, রোমুলাসের মন্দির, টাইটাসের খিলান, সেপ্টিমিয়াস সেভেরালের খিলান এবং ক্লোয়াকা ম্যাক্সিমা ইত্যাদি ইত্যাদি। প্রতিটি স্থাপনারই রয়েছে নিজস্ব ইতিহাস ও গুরুত্ব। সবগুলো স্থাপনার ইতিহাস ও ডিটেলস দেখে দেখে ঘুরতে চাইলে শুধু এই রোমান ফোরামেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া সম্ভব। রোমান ফোরামের পাশেই রয়েছে প্যালেটিন হিল। রোমের সবচেয়ে পুরাতন জায়গা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 51 মিটার উচ্চতার এই উঁচু এলাকাটি। রোমান সভ্যতার গোড়াপত্তন হয় মূলত এই প্যালেটিন হিল থেকেই। তাছাড়া রোমান সময়ের হাজার হাজার বছর আগেও মানব সভ্যতার নিদর্শন পাওয়া গেছে এই জায়গাটিতে। বর্তমানে এটি একরকম খোলা একটা জাদুঘর দর্শনার্থীদের জন্য। পাহাড়ের ধাপে ধাপে নির্মিত স্থাপনাগুলো চোখে পড়ার মতন, আর পাহাড়ের একদম উপরে একটা খোলা বেশ বড় বারান্দার মতন জায়গা আছে। সেখান থেকে একদিকে কলোসিয়াম ও পাশের পুরো রোমান ফোরাম দেখতে পাওয়া যায়। সারাদিন রোমের অলিতে গলিতে হেঁটে একটু শান্তভাবে আশেপাশের দৃশ্য দেখার মতন জায়গা এই প্যালেটিন হিলের বারান্দা। আর এখান থেকেই শেষ করছি আজকের দিনের ঘোরাফেরা। কালকে আমাদের গন্তব্য ভ্যাটিকান মিউজিয়ামস। মাসের শেষ রবিবার। সাধারণত রবিবারে জনসাধারণের জন্য বন্ধ থাকলেও প্রতি মাসের শেষ রবিবারে সকলের জন্য টিকিট ছাড়াই আধা দিন উন্মুক্ত থাকে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। মাত্র 49 হেক্টর এলাকা ও 825 জন নাগরিক নিয়ে গঠিত এই ছোট রাষ্ট্রটি সারা পৃথিবীর ক্যাথলিক খ্রিস্টিয়ানদের কাছে সবচেয়ে পবিত্র জায়গা, যেখানে পোপ হচ্ছেন প্রধান ক্ষমতার অধিকারী। আমাদের আজকের ভ্যাটিকান দেখার মূল কেন্দ্র হচ্ছে ভ্যাটিকান মিউজিয়ামস। বিশাল এই জাদুঘরটিতে প্রায় 70,000 পেন্টিং, ভাস্কর্য সহ ইতিহাসের বিভিন্ন সময়ের নানা নিদর্শন রয়েছে 54টি গ্যালারি জুড়ে। আমরা প্রথমে দেখছি পিনাকোটার গ্যালারি অফ পেইন্টিংস। মোট 18টি কক্ষে সাজানো হয়েছে বিভিন্ন সময়ের উল্লেখযোগ্য চিত্রকল্প ও ভাস্কর্য। রোমান সময় থেকে শুরু করে আধুনিক রোমের অনেক বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা ছবিতে নানা সময়ের উল্লেখযোগ্য প্রেক্ষাপট কিংবা চরিত্রের দেখা পাওয়া যাবে এখানে। আর এই করিডোরের শেষ মাথায় বিশ্বখ্যাত শিল্পী রাফায়েলের আঁকা বেশ কিছু ছবি যেন একটু অতিরিক্ত সম্মানের সাথেই সাজানো আছে। দর্শনার্থীদের সুবিধার্থে প্রায় সব ছবি ও ভাস্কর্যের সামনেই ছোট করে বর্ণনা লেখা আছে।
পিনাকোটার গ্যালারি পেরিয়ে একটা খোলা জায়গায় পৌঁছালাম, যার নাম পাইনকোন কোর্টইয়ার্ড। রোমান সময়ের এই পাইনকোন আকৃতির ভাস্কর্যটি ব্রোঞ্জের তৈরি। এছাড়াও আধুনিক সময়ে তৈরি আরেকটি ব্রোঞ্জের পৃথিবীর মতো ভাস্কর্যও দেখা যাবে কোর্টইয়ার্ডের মাঝামাঝি। এর পাশেই বিশাল হলওয়ে জুড়ে অগণিত ভাস্কর্য দিয়ে সাজানো জায়গাটি হচ্ছে গ্যালারি অফ স্ট্যাচুস অ্যান্ড হল অফ বাস্টস। মূলত বিভিন্ন সময়ে রোমান পোপেরা রোমান আর্কিওলজিক্যাল সাইট থেকে এইসব পুরাতন ভাস্কর্য তুলে সংরক্ষণশালাটি তৈরি করেছেন। রোমান গড থেকে শুরু করে ঐতিহাসিক নানা চরিত্রের ভাস্কর্যের দেখা মেলে এখানে। গ্যালারি অফ স্ট্যাচুস থেকে একটু সামনে এগিয়ে উপরের তলায় উঠে গেলেই অক্টাগোনাল কোর্টইয়ার্ডে পৌঁছে গেলাম। এর 8টি দিকে 8টি ভাস্কর্য রাখা আছে, যার মাঝে গ্রিক দেবতা অ্যাপোলোর 120 থেকে 140 এডিতে নির্মিত ভাস্কর্য মূল আকর্ষণ। এছাড়াও লাউকুন নামে ট্রোজান প্রিস্ট ও তার 2 ছেলের বিশালাকৃতির সাপের সাথে লড়াই করতে দেখা যায় একটা ভাস্কর্যতে। কোর্টইয়ার্ড পেরুলেই রুম অফ অ্যানিমেলস, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ রোমান ও গ্রিক পশু চরিত্রের ভাস্কর্য দেখা যায়। এরপরে রুম অফ মোসেস, যেখানে অনেকগুলো ভাস্কর্যের মাঝে প্রথম শতাব্দীতে নির্মিত অ্যাপোলো ভেলভেডিয়ারের টর্সো রাখা আছে। তাছাড়াও এই কক্ষটির সিলিংয়ের পেন্টিংও অন্যগুলোর চেয়ে বেশ ভিন্ন। রোমান প্যান্থেয়নের মতো ডিজাইন করে ডোম ও সব দিকে ভাস্কর্য দিয়ে সাজানো এই কক্ষটি বিখ্যাত ভাস্কর মাইকেল অ্যাঞ্জেলোর করা। এর মাঝে স্থান পেয়েছে বেশ বড় ও পুরাতন একটি ফোয়ারা, যেটি ধারণা করা হয় আগে কোনো পাবলিক প্লেসে রাখা ছিল। এরপরে গ্রিক হল, যেখানে প্রাচীন গ্রিক বিরল পাথরের মোজাইক করা ফ্লোর দেখতে পাওয়া যায়। এরপরে বেশ বড় একটা অংশ হচ্ছে গ্রেগরিয়ান মিশরীয় মিউজিয়াম। 9টি কক্ষে বিস্তৃত গ্রেগরিয়ান মিশরীয় জাদুঘরটি রোমের উপর মিশরের সভ্যতার প্রভাব বেশ ভালোভাবেই জানান দেয়। বেশিরভাগ প্রত্নতত্ত্ব মিশর থেকে রোমে আনা হয়েছিল সে যুগের রোমান শাসকদের দ্বারা। অনেকগুলো কালেকশন প্রথমে দেখা টিভোলির হাদ্রিয়ানের ভিলা থেকেও পরবর্তীতে নেওয়া হয়েছে। ইজিপশিয়ান মিউজিয়ামের একটা ছোট্ট ডিট্যুর থেকে ফিরলাম গ্যালারি অফ ক্যান্ডেলাব্রিতে। প্রাচীন গ্রিক এবং রোমান শিল্পকল্প ও অনেক রকম মোমদানি ও ঝাড়বাতির সাথে সাথে দীর্ঘদিন ধরে সংগ্রহ করা অনেক ভাস্কর্যেরও দেখা মিলবে এই গ্যালারিটাতে। প্রতিটা ধাপে ধাপেই উপরের সিলিংয়ে বিভিন্ন চিত্রকল্প যেন এই ইতিহাসের এবং বিভিন্ন সময়ের গল্পগুলোই বলে। এর পরের অংশটি হচ্ছে গ্যালারি অফ ট্যাপেস্ট্রিজ। ভ্যাটিকান মিউজিয়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অংশগুলো আছে তার মধ্যে একটি এটি। রুমটিকে 2টি ভাগে ভাগ করা যেতে পারে। একদিকে ট্যাপেস্ট্রিগুলোই যীশুখ্রিস্টের জীবনের চিত্রিত দৃশ্য এবং অন্যদিকে পোপ আরবান অষ্টমের জীবনকে দেখানো হয়েছে। খ্রিস্টের জীবনের চিত্রগুলো রাফায়েলের আঁকা মডেলের উপর সেলাই করে তৈরি করা হয়েছে বেলজিয়ামের স্কুল অফ ট্যাপেস্ট্রিতে। এরপরে গ্যালারি অফ ম্যাপস। নিখুঁত কারুকার্যে সাজানো আলোকিত সিলিং ও 2 পাশের দেয়ালে টানানো বিভিন্ন সময়ে তৈরি করা বিভিন্ন স্থানের মানচিত্র দিয়ে সাজানো এই হলটি সম্ভবত এই জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মাঝে একটি। মোট 40টি ম্যাপে ইতালির বিভিন্ন অঞ্চলের ও ভ্যাটিকান সাম্রাজ্যকে দেখানো হয়েছে। ইতালির 2 দিকের 2 সমুদ্রের সাথের অঞ্চলগুলো প্রাধান্য পেয়েছে এই ম্যাপে। আর অসাধারণ সিলিং দেখে অনেক ট্যুরিস্ট এটাকেই বিখ্যাত সিস্টিন চ্যাপেল ভেবে বসেন। এই সিলিং প্রতিটি ম্যাপে দেখানো অঞ্চলগুলোর ঐতিহাসিক ঘটনার উপর তৈরি করা।
বর্তমানে হলুদ আলোয় আলোকিত এই সিলিং পুরো ভ্যাটিকানের মিউজিয়ামের সবচেয়ে বেশি ছবি তোলা জায়গাগুলোর মাঝে একটি। এরপরে সেন্ট পায়াস পাঁচের গ্যালারি, যেখানে 2টি কক্ষ ও একটি ছোট্ট চার্চ আছে। এখানের দেয়ালে যুদ্ধের বিশাল ছবি শোভা পাচ্ছে। অন্য কক্ষে পোপের আগমন ও বিভিন্ন ঘটনার পেইন্টিংসও দেখা যায়। এরপরই সম্ভবত এই জাদুঘরের সবচেয়ে বিখ্যাত পর্বের একটাতে প্রবেশ করলাম, রাফায়েল কক্ষ। মোট 4টি কক্ষ রয়েছে, যাতে রাফায়েল ও তার সাহায্যকারীদের আঁকা বিভিন্ন চিত্রকর্ম রয়েছে। হল অফ কনস্ট্যান্টিন, রুম অফ হেলিওডোরাস, রুম অফ সিগনেচারা এবং দ্য রুম অফ ফায়ার ইন দ্য বর্গ। এই 4টি কক্ষে নাম অনুযায়ী চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। কনস্ট্যান্টিনের যুদ্ধের জয় আর ব্যাপটাইজড হওয়ার ঘটনা থেকে শুরু করে অস্ট্রিয়ান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা যেমন আছে, তেমনি খ্রিস্ট ধর্মের বেশ কিছু প্রেক্ষাপটও তুলে ধরা হয়েছে এসব ফ্রেস্কোতে। পোপ আলেকজান্ডার 6 ব্যবহৃত বর্গীয় অ্যাপার্টমেন্টের সৌন্দর্য দেখতে দেখতে একসময় পৌঁছে গেলাম ভ্যাটিকানের সবচেয়ে বিখ্যাত স্থাপনা সিস্টিন চ্যাপেলে। 15শো শতাব্দীতে নির্মিত এই স্থাপনাটি এখনও গুরুত্বপূর্ণ। ভ্যাটিকানের পোপ নির্বাচনের কার্যক্রম এখনও এই চ্যাপেলের ভেতরেই হয়। আর বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী মাইকেল অ্যাঞ্জেলোর আঁকা পুরো চার্চটির সিলিং পৃথিবী বিখ্যাত ও সবচেয়ে বিখ্যাত শিল্পকর্মের মাঝে একটি। বলা হয় পোপ জুলিয়াস II-এর আমন্ত্রণে মাইকেল অ্যাঞ্জেলো এই কাজটি হাতে নেন, তবে তিনি নিজেকে ভাস্কর হিসেবে বেশি প্রাধান্য দিতেন এবং চিত্রকর্মে নিজেকে খুব বেশি পারদর্শী ভাবতেন না। তবে এই বিশালাকার ও ঐতিহাসিক কাজের জন্য চিত্রশিল্পী হিসাবে তার নাম ইতিহাসের পাতায় গুরুত্ব নিয়ে লেখা থাকবে চিরকাল। সিস্টিন চ্যাপেল থেকে বেরিয়ে আরেকটি লম্বা গ্যালারি দিয়ে ফেরার পালা। আসার পথে দুই পাশে কারুকার্যময় দেয়াল, ভাস্কর্য ও পেইন্টিং চোখে পড়ার মতো। তবে সিস্টিন চ্যাপেল দেখার রেশ মন থেকে চলে গিয়ে অন্য কিছুতে মন বসানো প্রায় অসম্ভবই বলা যায়। লম্বা হলওয়ের শেষে একটা খোলা কোর্টইয়ার্ড আছে। এই কোর্টইয়ার্ডের মাঝখানে একটা ফোয়ারা আছে, আর কোর্টইয়ার্ডের পাশে ট্যুরিস্টদের সুবিধার্থে একটা ছোট ক্যাফেও আছে। তারপরে প্রায় একটা নতুন মিউজিয়ামের অংশ, যেখানে বহু ট্রাইবাল আর্ট ও আর্টিফ্যাক্ট সংরক্ষিত আছে। পৃথিবীর বিভিন্ন অংশ থেকে আনা বিভিন্ন রকম জিনিসের ক্যাটাগরিতে ভাগ করা আছে। আর আছে খ্রিস্টিয়ান গ্রেগরিয়ান মিউজিয়ামের অংশে বিভিন্ন পুরাতন আর্টিফ্যাক্ট। সবগুলো পর্বে ঘুরা শেষে স্পাইরাল সিঁড়ি ব্রাহ্মান্ডে স্টেয়ারকেস ধরে নিচে নেমে আসার পালা। সিঁড়িটার গায়ে কারুকার্য দেখার মতো সুন্দর। আমাদের এই বিশালাকার ও চমৎকার ভ্যাটিকান মিউজিয়াম ঘুরে দেখা শেষ হলো। তবে ভ্যাটিকানে এসে বিখ্যাত সেন্ট পিটার স্কোয়ারে না গেলে তো নয়। এখানেই ভ্যাটিকানের বড় বড় অনুষ্ঠানগুলোর আয়োজন করা হয়, পোপ ভাষণ দেন ইত্যাদি ইত্যাদি। ইতিহাস, ধর্ম, শিল্প যেদিক দিয়েই চিন্তা করি না কেন, সবচেয়ে ছোট এই দেশটি গুরুত্বের দিক থেকে কিন্তু পৃথিবীর সবচেয়ে উপরের জায়গাগুলোর মাঝে একটি। আর এই সুন্দর ও গুরুত্বপূর্ণ জায়গা থেকেই আজকের পর্বের মতো এখানেই বিদায়। দেখা হবে পরের পর্বে বিখ্যাত অ্যামালফি কোস্ট থেকে।